দর্শক স্বাগত জানাচ্ছি, দেখছেন নিটল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্পেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে বিষয় বলার আগে আমাদের অতিথি যিনি আছেন, প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। জি, অনেকদিন পর আবারও দেখা হলো, অনেক কিছুই শুনতে চাই আপনার কাছ থেকে। আমরা প্রথমে রেল করিডোর দিয়ে শুরু করতে চাই। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে যে এমওইউ হয়েছে তাতে ভারত আমাদের বাংলাদেশের উপর দিয়ে একটা করিডোর চাচ্ছে রেলের। এটা যদিও এমওইউ হয়ে গেছে, মানে আমরা হয়তো সামনে এটার বাস্তবতা দেখব। এটা নিয়ে একটা ক্ষোভ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। তারা বলছে যে ট্রান্সশিপমেন্ট করিডোর সব ভারত পাচ্ছে, আমরা বাংলাদেশ কিছু পাচ্ছি না। আসলে বাস্তবতাটা কি? জনমনে যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং মানুষ সাধারণভাবে বাংলাদেশের মানুষ মনে করছে যে এই পদক্ষেপটা খুব বেশি ন্যায্য হচ্ছে না, এবং ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের যে বহুবিধ বিষয়াদি আছে তার ভিতরে একটা ভারসাম্য এই মুহূর্তে নেই, এটি মনে করছে মানুষ। এবং হয়তো এটা মনে করার ক্ষেত্রে কিছু যৌক্তিকতাও হয়তো আছে, আবার কিছু হয়তো আমাদের বোঝার ক্ষেত্রেও ঘাটতি থাকতে পারে। যে জিনিসটা প্রথম আমাদের বোঝার ব্যাপার সেটা হলো, একটা আধুনিক বিশ্বে যদি একটি দেশ কোনো অন্যান্য দেশের মধ্যবর্তী অঞ্চলে থাকে, তাহলে অবশ্যই ক্রমান্বয়ে তাকে বাদবাকি অঞ্চলের সাথে যুক্ততার জন্য আপনার সংযোগ বৃদ্ধি করা হয় বিভিন্ন ধরনের, এবং বহুবিধ পরিবহন ব্যবস্থার ভিতর দিয়ে এটা হয়। ধরুন ইউরোপের কোনো একটি দেশ যখন থাকে, সুইজারল্যান্ডের মতো একটা দেশ যদি থাকে যেটা আপনার সেই অর্থে ভূবেষ্টিত দেশ, তারা কিভাবে থাকে, তাদের উপর দিয়ে তো চলাচল করে। আপনারা সেনগেন ভিসার কথা আপনারা জানেন, এইরকমভাবে হয়। তবে জিনিসটা হলো যে এই ঘটনাবলীগুলো যখন ঘটে তখন তার ভিতরে একটি কাঠামোর মধ্যে এটা ঘটে। এটা শুধুমাত্র রেলের জন্য এটা হচ্ছে না, এটার সাথে আপনার অর্থনৈতিক সঞ্চালনের ভিতরে থাকে, একই রকমভাবে হয়তো তাদের ভিসা প্রক্রিয়া এটার সাথে যুক্ত হয়, আপনার একই সাথে এটার আর্থিক ব্যবস্থাপনা এটার সাথে যুক্ত হয়। তো বহুবিধ বিষয়াদি এটার ভিতরে থাকে। বাংলাদেশে কিন্তু সেই অর্থে সেই কাঠামোটা নেই এখন পর্যন্ত, এবং এই কাঠামোটা যেটা হওয়ার সম্ভাবনা সেটা হলো যে সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতার একটি চুক্তি, যেটা সেপা বলি আমরা, কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট। সেটা যদি কোনো সময় হয়, সেটার আপনার আলোচনা এই মুহূর্তে চলমান, শুরু হয়েছে মাত্র। সেটার অংশ হিসেবে অন্যান্য বিষয়াদি আসবে। এখন যদি আমি এটা থেকে শুধুমাত্র পরিবহনটাতে আসি, তাহলে দেখবেন যে ট্রান্সশিপমেন্ট নিয়ে আমাদের অনেকেরই যেইটুকু আগ্রহ এর আগেও বা ছিল, তখনও মানুষের মনোভাব এটার বিরুদ্ধে ছিল, এবং তারপরেও সেটা যেটুকু ছিল, যেটা আমরা মনে করেছিলাম এটা থেকে আমাদের যে আর্থিক লাভটা হবে, সেটা তো হয়নি। এটা তো সত্য, গত এক দশকে সেই লাভটা আমরা নিতে পারিনি। এমনকি ভারতও যে খুব বেশি ট্রানজিট ব্যবহার করেছে তারও কিন্তু প্রমাণ নেই। আপনি আখাউড়া দিয়ে অন্যান্য জায়গা দিয়ে ওনারা মাত্র কয়েকটি করেছে। তার আগে ওই পালাটনার জন্য ওনারা ওই মানে বেঢপ সাইজের বিভিন্ন ধরনের মালামাল ওনারা নিয়েছেন ওখানে একটু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার জন্য। 14 বছর হয়ে গেল আমরা ট্রান্সশিপমেন্টটা দিয়েছি, ভারতের ব্যবহার করছে না কেন? কারণ হলো ওনাদের যেটা বক্তব্য সেটা হলো আমাদের ভিতরের অবকাঠামো যথেষ্ট শক্তিশালী না। সেটার অনেক ক্ষেত্রে সংযোগ রেল সেতুও ছিল না, অনেক ক্ষেত্রে রাস্তারও গুণমান হয়তো সেরকম না। আমাদের এখানেও রাস্তায় তো সেই অর্থে পরিবহন তো অনেক, তো সেই অর্থে অবকাঠামোর উন্নয়নটাও সেইভাবে হয়নি। আর যেটা এটার সাথে হলো, এই সময় আধুনিক বিশ্বে যখনই এই পরিবহনের যোগাযোগটা হয়, তার জন্য মানে সীমান্ত ব্যবস্থাপনাটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। সীমান্ত ব্যবস্থাপনার যদি আধুনিকায়ন না হয়, তাহলে আপনি এগুলির যেই মানে মালামাল পরিচালনার এইটার যে নিরাপত্তার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আছে সেগুলোরও নিশ্চয়তা হয় না ইত্যাদি। কিন্তু তার চেয়ে আরেকটা বড় জিনিস ছিল, আমাদের তখন ধারণা ছিল যে এইটাতে আমরা আমাদের প্রতিষ্ঠান সিপিডির পক্ষ থেকে এটার পক্ষেই বলেছেন। আমার বন্ধু প্রফেসর মুস্তাফিজুর রহমান সহকর্মী, তিনি ওই সরকারি কমিটির ভিতরে সদস্য ছিলেন। ওনাদের একটা বড় ধারণা ছিল যে সুফল ভাগাভাগি হবে। সুফল ভাগাভাগি হওয়ার একটা বড় যৌক্তিক ছিল, যেটা আমার সরকার সেইভাবে আগিয়ে নেয়নি। ভারত সরকার, ভারতও তো এটা সুফল খুব বেশি নিতে পারেনি, ট্রান্সশিপমেন্টের এখন পারেনি। কিন্তু যে এই যে এখন আরও হবে এটার ভিতরে, সেটা যেটা ধারণা ছিল যে ওনারা যদি
$100 সাশ্রয় করেন, অন্তত $30-40 তো আমাদের দিতে পারেন। তো সেই $30-40 দেওয়ার তরিকাটা কি হবে? একটা হতে পারে শুল্ক বা বিশেষ বিভিন্ন ধরনের মাসুল আরোপ করে এগুলি করার একটা বিষয় এটার ভিতরে ছিল। তো সেটা হয়নি। এটা একটা আমাদের দিক থেকেই এটা ব্যর্থতা আমি বলবো আর কি, কারণ আমাদের মনোভঙ্গির ভিতরে এটা ঢোকে নেই এবং হয়তো সম্পর্কের টানাপোড়েনে এটা আমরা উত্থাপন করার সাহস সঞ্চয় করি না। এই মানে ওরা যখন ট্রান্সশিপমেন্টটা খুব ভালোভাবে ব্যবহার করবে সুযোগটা, তখন তো আমরা এই মাসুল বা শুল্কটা বাড়াতেও পারি। খুবই পারি এবং এটাকে যে সবসময় কিলোমিটার প্রতি টনের মাসুল হতে হবে এমন কোনো কথা নেই। পৃথিবীতে অনেক জায়গায় থোক মাসুল হয়, এমনকি আমার পরিবেশ বিপর্যয়ের ক্ষতিপূরণ হিসেবেও আমি এটা চাইতে পারি। এটার আপনার আগে মনস্থির করতে হবে, আপনার নিয়তটা পরিষ্কার করতে হবে, এখান থেকে ব্যবসা করার টার্গেটটা নিতে হবে, আমার এটার থেকে লাভবান হওয়ার সুযোগ নিতে হবে। কারণ হলো মানে আপনি চিন্তা করে দেখেন, ভারতের সাথে আমাদের পণ্যের যে বাণিজ্যে যে ব্যাপক ঘাটতি, আমরা এই ঘাটতিকে যদি পূরণ করতে হয় তাহলে আমার সেবা খাত দিয়েই করতে হবে। হয় আমার মানুষ পাঠাতে হবে ওই বাজারে, অথবা আমার এমন কিছু বিক্রি করতে হবে যার থেকে আমি আয় পাই। ভারতের সাথে বাণিজ্য ঘাটতি মেটানো এখন দেখুন, আপনি যেই নতুন যে যোগাযোগের ব্যাপারটা হচ্ছে, এর অনেকগুলো হয়তো 65 যুদ্ধের আগে সচল ছিল। তো 65 যুদ্ধের পরে তো আমরা একটা ভিন্ন বাস্তবতার ভিতরে এখন অবস্থান করি, নতুন ভৌগোলিক এবং বৈশ্বিক বাস্তবতায়। এখন যেটা দাঁড়াচ্ছে যে আমরাও তো চাচ্ছি নেপালে যেতে, আমরাও তো চাচ্ছি ভুটানে যেতে ভারতের উপর দিয়ে, ওই 22 কিলোমিটার নেপাল থেকে পার হতে তো পারলাম না এখন পর্যন্ত। এবং যেটা হলো সেটা হলো যে ওনারা একবার মাত্র বোধহয় কোনো কিছু নিতে ভারত মানে মংলা থেকে কাঠমান্ডু পর্যন্ত নিতে পেরেছেন, কিন্তু তাও যেটা হচ্ছে সেটা হলো যে আপনার রেল বদল করার প্রশ্ন উঠছে, মালকে আপনার বগি বদল করার প্রশ্ন উঠছে, ন্যূনতমভাবে আপনার চালক বদল করার বিষয় ওঠে। মানে ট্রান্সশিপমেন্টটা তো পাচ্ছে নেপাল ভুটান পণ্য পরিবহনের ক্ষেত্রে, কিন্তু যেটা হচ্ছে সেটা হলো আপনি যদি একটা গাড়ি নিয়ে যান তাহলে সে আবার মাল নিয়ে ফিরতে পারছে না, তাহলে খালি ট্রাক যাতায়াত করা তো হবে না। সেজন্য আমরা যেটা প্রস্তাব করেছিলাম সেটা হলো আঞ্চলিক বা উপ আঞ্চলিকভাবে আপনি লাইসেন্স দেন কিছু পরিবহনকে, তারা এইখান থেকে ওখানে যাবে, ভারত বাংলাদেশ নেপাল ভুটান সব জায়গায় তারা যাবে, উপ আঞ্চলিক একটা পরিবহন কাঠামো তৈরি করেন। রাস্তা দিয়ে তো শুধু হবে না, নহলে তো তাহলে একটি দেশের পরিবহন ব্যবস্থায় আরেকটি দেশের উপর তাহলে প্রাধান্য বিস্তার করে থাকবে। এই যে ট্রেনটা যাবে, আমার ট্রেন কি ভারত থেকে মালপত্র নিয়ে আসতে পারবে? এইটাও তো আমার জন্য গুরুত্বপূর্ণ, কারণ রাস্তা যদি থাকে তাহলে শুধু ভারতের রেলের বগি কেন আমার আসবে, আমার রেলের বগিও তো ওখানে যেতে পারতো আমাদের মালপত্র আনার জন্য এবং তারাও পৌঁছে দিতে পারতো। সেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ। আমি এটাকে কি প্যাকেজটা দাঁড় করাই। আমি যেহেতু আন্তর্জাতিকভাবে বাণিজ্য নীতি নিয়ে নেগোসিয়েশন করেছি, সেই WTOর অভিজ্ঞতা থেকে বলি, যখন কোনো এটা একটা মানে কৌশলগত অবস্থান, যখন একটি তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ মানে সহকক্ষ হয়, আপনি যখন তার সাথে কাজ করেন, মানে আপনার সবলতর মানুষের সাথে বা দেশের সাথে আপনি কাজ করেন, তখন নিয়ম হলো কোনো সময় একটি বিষয় নিয়ে কোনো সময় দর কষাকষি করতে নাই, আপনি সব সময় প্যাকেজ নিয়ে যাবেন। বুঝেছেন? আপনি একটা প্যাকেজ নিয়ে যাবেন, কারণ হলো আপনি এক জায়গায় ছাড় দিবেন, আরেক জায়গায় জিতে আসবেন। আমার এই জায়গাটাতে আমি মনে করি আমাদের মানে নেগোসিয়েশন শব্দটা এখানে দর কষাকষিটা ঠিক বোঝা যায় না, নেগোসিয়েশনটাতে আমাদের বড় ধরনের কৌশলগত ব্যর্থতা ছিল এবং মানে অপর্যাপ্ততা ছিল, ঘাটতি ছিল। এটা সুচিন্তিতভাবে হয়েছে বলে মনে হয় না, কারণ ভারতের সাথে গত 15 বছরে আমরা যেভাবে ব্যাপকভাবে সম্পর্ক বিস্তার করেছি, এই বিস্তারগুলো অনেক সময় আপনি দেখবেন খুবই বিচ্ছিন্নভাবে, অ্যাডহক ভিত্তিতে এবং ধারাবাহিকতা ব্যতিরেকে। সেহেতু এইটাকে সামগ্রিকভাবে আমরা এটা থেকে যে সুফল নিব, সেই সুফলের কোনো সামগ্রিকতার চিন্তা আমাদের ভিতরে ছিল বলে মনে হয় না। এবং আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, নীতি প্রণেতাদের ভিতরেও এই ব্যাপারে ঐক্যমত্য ছিল বলে আমাদের কাছে মনে হয় না। কেউ বলেছেন এটা থেকে আমরা সুফল নিতে পারবো, আমরা শুল্ক দিব, কেউ বলেছেন সুফল নেওয়াটা, শুল্ক দেওয়াটা এটা আমাদের জন্য অসভ্যতামি হবে, এরকম শব্দও আমরা শুনেছি। তো এইটা আমার বুঝার ব্যাপার। সেহেতু আমার বহুপাক্ষিক যোগাযোগ ব্যবস্থার আমাদের যে পণ্যবাহী ট্রাক যায়, সেগুলো তো কোনো মাসুল বা শুল্ক ছাড়াই
যাতায়াত করছে, মানে না, সেটা কিন্তু ওগুলোর সংখ্যায় উপরে কম। শুল্ক আছে কিন্তু খুবই সামান্যভাবে এগুলি আছে, মানে সেহেতু এটার বাণিজ্যিকীকরণ সেভাবে আমাদের হয়নি। এবং দেখেন, যদি আপনি কোনো কিছু বাণিজ্যিকীকরণ না করেন এবং সেটার থেকে যদি লাভ না হয়, তাহলে আপনি সেখানে বিনিয়োগও হয় না। তাহলে আপনি রাস্তাঘাট উন্নয়নের আধুনিকীকরণ থেকে আরম্ভ করে এই সিগন্যাল বাতি ইত্যাদি, এলিভেটেড ওয়ে ইত্যাদি, এগুলির তো আপনার ব্যয়, তো এই ব্যয়টা তো আপনার তুলতে হবে। আপনি এই যে নতুন আমরা রাস্তা বাংলাদেশ ব্যাপী যে বানালাম, আমাদের অবকাঠামোয় তো একটা বড় ধরনের উল্লম্ফন হয়েছে সাম্প্রতিককালে, সেইটারও তো টাকা তুলবো এদের মাধ্যমে, সেটারও তো আমার একটা পরিকল্পনা লাগবে। সেহেতু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আমাদের এই নেগোসিয়েশনের ভিতরে বড় ধরনের কৌশলগত ঘাটতিটা হলো যে আমরা প্যাকেজ নিয়ে যাই না, আমরা ওটার ভিতরে আমার নেপাল ঢুকাই না, আমরা ওটার ভিতরে ভুটান ঢুকাই না। ওনারা নেপালকে, আচ্ছা ঠিক আছে এটা তো হবে, নেপাল যখন আলোচনা করি শুধুমাত্র হয়তো পরিবহন আলোচনা করছি, ওটার সাথে বিদ্যুৎ আলোচনা হচ্ছে না, বা বিদ্যুৎ হচ্ছে পরিবহন আলোচনা হচ্ছে না। আপনি একই রকমভাবে যখন ভুটানের সাথে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হবে, দ্বিপাক্ষিক হবে না, ত্রৈপাক্ষিক হবে না, এটা হবে ডবল দ্বিপাক্ষিক, অর্থাৎ ভুটান দেবে ইন্ডিয়াকে, ইন্ডিয়া দেবে বাংলাদেশকে। এটা তো আপনার সেই উপ-আঞ্চলিক সহযোগিতা তো হলো না এটা। সেহেতু আমাদের এটা ধারণাগত আরও স্বচ্ছতা দরকার, টোটাল ম্যাপিংটা অভাব আছে, ধারণাগত স্বচ্ছতা দরকার ছিল। এবং এটা একটা বড় কারণ আমার কাছে মনে হয়, যারা এইগুলি কাজগুলো করবেন তারা সঠিকভাবে রাজনৈতিক নির্দেশ পান না। যদি ঠিক মতো রাজনৈতিক সংকেত না আসে, তাহলে কারোর পক্ষে নেগোসিয়েশন করা সম্ভব না। হ্যাঁ, রাজনৈতিক উচ্চ পর্যায়ের মানুষরা কি চিন্তা করছে এটা যদি আপনি ঠিক মতো না বলেন, তাহলে প্রতি মুহূর্তে ওখানে পৌঁছে কোনো এক জায়গাতে, তখন আপনাকে পরের দিন সকালে একটা খসড়া ধরায় দিবে, এটাও তো কালকে সই হবে, তখন ভালো হয়, এটাও কালকে সই হবে, তখন আপনি জানেন না। সাধারণ মানুষ এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম খুব বড় একটা প্রভাব রাখে সমাজে, সেখানে একটা তথ্য ছড়াছড়ি, তা বলা হচ্ছে যে ভারতই সব ট্রানশিপমেন্ট নিচ্ছে, আমরা ভারতের উপর দিয়ে নেপাল ভুটান যেতে পারছি না বা মাল পাঠাতে পারছি না। কিন্তু আমরা তো নেপাল ভুটানের সাথে তো আমাদের সেই 80-র দশক 70-এর দশকেও ট্রানজিট চুক্তি হয়েছিল, সেগুলোর বাস্তবতা আসলে কি? আমরা কি আমাদের পণ্য নেপালে পৌঁছাতে পারি ঠিকমতো? বা শুনেন, যদি মধ্যবর্তী দেশের সদিচ্ছা না থাকে, তাহলে আপনি ওই দেশে কীভাবে যেয়ে পৌঁছাবেন, বুঝেছেন? এবং এটা করার জন্য অনেক সময় যেটা হয় যে আমার অবকাঠামো থাকে না। যেমন আপনি বিদ্যুৎ আনতে হলে তো আপনার সঞ্চালনের লাইন লাগবে, তাই না? আপনার বিদ্যুতের সঞ্চালনের লাইনের সাথে সাথে এটার দাম কি হবে, এটার অন্যান্য আপনার কারিগরি দিক আছে, সেগুলি কি হবে, এটা নিরাপত্তার বিষয়টি রয়েছে, সেটা দেখার বিষয় আছে। তো এইগুলি আমরা সময় মতো এগুলি শেষ করে উঠতে পারিনি। আমার বক্তব্য হলো, এইবার যখন রাষ্ট্রপ্রধান গেলেন, তখন উনি সাথে প্যাকেজ নিয়ে গেছিলেন কিনা। আমার যে অসমাপ্ত জিনিসগুলো আমি এখনও কিন্তু তিস্তার ভিতর ঢুকাই নেই, আমি শুধুমাত্র পরিবহনের কথাই বলছি। পরিবহনেরই একটা প্যাকেজ হতে পারত, সেই পরিবহনের প্যাকেজের সাথে আমার বিদ্যুৎ আসতে পারত, ওই পরিবহনের প্যাকেজের সাথে আমার তিস্তার পানির বিষয় আসতে পারত, বুঝেছেন? এই পুরো জিনিসটা কেমন যেন খাপছাড়াভাবে হচ্ছে। আমি আবার বলছি, রাজনৈতিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে এখানে ঘাটতি আছে, যে আমরা যে একটা মানে পরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে আগামী 5 থেকে 10 বছরে যে যাব, সেটার ব্যাপারে যেন কেমন হোঁচট খেয়ে খেয়ে হেঁচকি তুলে তুলে এগুলি কাজগুলো হচ্ছে। এবং এটার ফলে সরকার কিন্তু অনেক ক্ষেত্রে এগুলির সুফলও যেমন ঠিকমতো আদায় করতে পারছে না, জনমানুষের সমর্থনও কিন্তু সেইভাবে পাচ্ছে না। সেহেতু এইটার একটা বড় ধরনের, সেই অর্থে কিন্তু রাজনৈতিকভাবে একটা সংবেদনশীল বিষয়ে পরিণত হচ্ছে। অথচ ভারত এমন একটা দেশ যেটার এই মানে ভারত বেষ্টিত অবস্থান থেকে আপনি ভূগোল তো বদলাতে পারছেন না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা কাঠামোর চিন্তা করতে হবে। সেই কাঠামোটা যদি সেপা হয়, যে সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতার কাঠামো যদি হয়, সেটা হতে পারে, কিন্তু তার আগে বাদ বাকিটা কীভাবে চলবে সেগুলো তো আমাদের ঠান্ডাভাবে চিন্তা করে দেখতে হবে। এবং দেখুন, আরেকটা কথা আমি বলি, এই যে রাজনৈতিক সংকেতের ক্ষেত্রে যে খুব স্বচ্ছতা নেই, ধারাবাহিকতা নেই, তার একটা প্রমাণ হলো যে প্রধানমন্ত্রী এটা করে আসার পরে এটাকে প্রধানমন্ত্রীর নিজের ব্যাখ্যা করতে হয়েছে, আর কোনো ব্যক্তি কিন্তু সেইভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব এটাকে ব্যাখ্যা করতে পারেন নাই। ওনারা যে একটা টুকটাক কথা বলেন, সেটা সেরকমভাবে খুব বেশি দাগ কাটে না,
সেহেতু একমাত্র প্রধানমন্ত্রীকে এখন এই কথাটা বলতে হচ্ছে, এবং সেটাও বলার ক্ষেত্রে ওনার যে কারিগরি সমর্থনটা দরকার সেটাও উনি খুব বেশি পাচ্ছেন বলে আমার কাছে মনে হয়। মানে কারিগরি ব্যাখ্যাটা আমরা পাইনি, যে কারণে আসলে আজকে আপনাকে কষ্ট দেওয়া, এবং আরও নিশ্চয়ই শুনবো। বিশেষ করে ভারতের একটা অভিযোগ যে আমরা ট্রান্সশিপমেন্ট ট্রানজিট চুক্তি করে ফেলছি, যদিও ট্রানজিট এখনও তারা সেভাবে ব্যবহার করে না। ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে আমরা আমাদের যে কানেক্টিভিটিগুলো তৈরি করে দেওয়ার কথা সেগুলো আমরা করছি না, সেখানেও আমাদের একটা ঘাটতি। এটা কি আমাদের রাজনৈতিক সদিচ্ছার অভাব? আপনার যখন আমরা একটা বিরতি নিয়ে এসে এই আলোচনাটা করি। দর্শক, নিটল টাটা নিউজ আর এক্সট্রা দেখছেন, সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, আশা করি সঙ্গে থাকবেন। দেখছেন নিটল টাটা নিউজ আর এক্সট্রা, সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। ট্রানজিট ট্রান্সশিপমেন্ট করিডোর নিয়ে কথা বলছি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আমার প্রশ্নটা ছিল যে আমরা এর আগে দেখেছি যে চুক্তি হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ যে রাস্তা করে দেওয়ার কথা সেটা হচ্ছে না, ভারত এটা নিয়ে অসন্তুষ্টি বিভিন্ন পর্যায়ে জানিয়েছে। এটা কি বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছার অভাব, না অন্য কোনো সমস্যা? না, ভারতের যেই ঋণ আমরা নিয়ে এই রাস্তা করার কথা হচ্ছিল, ধরুন আগরতলা পর্যন্ত ইত্যাদি, সেটা হলো যে ভারতের ঋণ কিন্তু শর্তে সাপেক্ষ ঋণ। অর্থাৎ হলো ভারত থেকে আপনার আমদানি করতে হবে বিভিন্ন কাঁচামাল এবং ইত্যাদি, যেটা দিয়ে আপনি রাস্তার করবেন, এবং ওইটাও ভারতীয় কন্ট্রাক্টররা করবে। সেহেতু ওইটাকে যদি আপনার টেন্ডার অনুযায়ী যদি আপনি সময় মতো ঠিক মতো না করেন, এবং যদি সেখানে ভারতীয় কন্ট্রাক্টররা যথেষ্ট সংখ্যক এটাতে যোগ না দেয়, আগ্রহ প্রকাশ না করে, তাহলে তো আপনার এটা বছরের পর বছর তখন এটা চলতে থাকে। এটা ভারতের $8 বিলিয়ন প্রায় সব ক্ষেত্রে এটা সত্য। আমরা যে রেলের এমইউটা করলাম, সেটা বাস্তবায়ন করতে হলেও তো একটা নতুন করে রেল লাইন তৈরি করতে হবে। আপনার তো প্রথমেই করতে হবে যে আপনার একটা মূল্যায়ন করতে হবে যে এইটা দিয়ে কত পরিমাণে রেল চলাচল করার এটার ক্ষমতা আছে, আমাদের প্রয়োজনের সাথে ওইটা কতখানি মিলে, আমরা কত, এবং এটা সব জায়গাতেই সেই প্রয়োজনীয় রেল লাইন আছে কিনা। এবং আপনাকে তো এর আগেও আমি বললাম যে সবচেয়ে বড় জিনিস হলো যে সীমান্তের যে সমস্ত ব্যবস্থাপনা আছে তার আধুনিকায়ন। ধরুন আপনার রেলটা আসলো, আপনি আসার পরে আপনি কি সবাইকে নামিয়ে আপনি এটাকে চেক করতে পারবেন? এটা তো আধুনিক জগতে এটা সম্ভব না। আপনি হয়তো ভিতরে ঢুকে দেখবেন বা কিছু একটা, তাদের হয়তো আপনি কি পাসপোর্ট চেক করবেন, পাসপোর্টে কি সিল দিবেন, তাহলে আপনার সীমান্তর একটা বিষয় এটার ভিতরে রয়েছে। কিন্তু তার চেয়ে বড় হয়েছে যে ওখানে তো অনেক কোচ ছাদ থাকবে যেটা আপনার মালামাল নিচ্ছে। হ্যাঁ, তো ওই মালামাল কি আপনি খুলবেন, ওই মালামাল কি আপনি দেখবেন? তো যেহেতু যদিও এই মালামাল বাংলাদেশের মাটিতে নামবে না এটি আমরা আশা করি, কিন্তু এটা দেখার জন্য কি আধুনিক স্ক্যানিং মেশিন আপনার আছে, যে ওইটাকে যেখানে বলছে যে আমি ওখানে কাপড় নিয়ে যাচ্ছি, আমি ওখানে গম নিয়ে যাচ্ছি, আসলে কি অন্য কিছু সমরাস্ত্র যাচ্ছে কিনা সেটা আপনি কি দেখতে পাবেন? সেহেতু এটা দেখাটা, এইটা আধুনিকায়নটা খুব গুরুত্বপূর্ণ। অবকাঠামোর উন্নয়নের বহুমাত্রিকভাবে এটাকে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আপনি যে কতগুলো মাল যাচ্ছে, কত মানুষ যাচ্ছে, এইটার পরিসংখ্যান রক্ষা করাটা তো একটা বড় ব্যাপার, ওটা আপনার ভিতরে থাকবে। মানে বাংলাদেশ তো এখনো প্রস্তুতি বাংলাদেশের নেই বলা যায়। এই রেল করিডোর যে এমইউ হলো সেটা না, এটার খুব শিগগির হবে, বাস্তব হবে বলে মনে হচ্ছে না। এটা মানে ভারতের জন্য এটা যতখানি না পরিবহনের ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার, তার চেয়ে অনেক বেশি তার নিরাপত্তা সুরক্ষার ব্যাপার। কারণ হলো এটা যেইখান দিয়ে যেই কি বলে আপনার মুরগির গলা, চিকেন নেক দিয়ে যাতায়াত করে, সেইটার ক্ষেত্রে চীনের অবস্থানের কারণে তারা একটা বিকল্প রাস্তা খুলে রাখতে চাচ্ছে। কতখানি ব্যবহার করতে পারবে কি না সেটা তো দ্বিতীয় ব্যাপার, কিন্তু সাধারণভাবে এটা একটা আপনার সেই বিকল্প পদ্ধতি, কৌশলগত নিরাপত্তার একটা অংশ হিসেবে এটা দেখতে হবে, যতখানি না আপনার এটা পরিবহনগত দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখতে হবে। এখন আমাদের তো লক্ষ্য এই সুবিধাগুলো ভারতকে দিয়ে আমরা অন্তত আমাদের রাজস্বটা উপার্জন বাড়াবো। আমাদের আসলে কি তাই? এই কথা কি একবারও আপনি শুনেছেন? আমাদের যারা এই কাজের সাথে যুক্ত তারা কি একবারও বলেছেন এটা আমাদের একটা খুবই অর্থকরী বিষয়? তারা যুক্তি দিয়েছেন আগে তো ছিল, এখন কেন খুলবো না? পৃথিবী খুলছে সবাই, আমরাও খুলব। এর বাইরে ওনারা এটার কোনো বাণিজ্যিক সুবিধা, অর্থনৈতিক
এটার মূল্যায়ন করেছেন এটা তো শুনিনি, কারণ এর আগে আমরা যে অর্থনৈতিক মূল্যায়নটা করেছিলাম ভারতের জন্য, মানে মংলা চিটাগং পোর্ট দিয়ে যাওয়া, এমনকি আমরা ভারতের সাথে তো উপকূলীয় অঞ্চলের পরিবহনের মানে নৌ পরিবহনের চুক্তিও করেছি। ভারতের সাথে তো আমরা বহুবিধ পরিবহন চুক্তি করেছি, নৌকা দিয়ে করেছি, উপকূল দিয়ে করেছি, এই সমুদ্র দিয়ে করেছি, ট্রেন দিয়ে করেছি, রাস্তা দিয়ে করেছি। আমরা ইংরেজিতে বলি মাল্টি মডাল ট্রান্সপোর্ট সিস্টেম, মাল্টি মডাল ট্রান্সপোর্ট, বহু মোডস নিয়ে এটা হয়েছে। তো এইগুলির থেকে যে পুরো একটা মূল্যায়ন করার বোধহয় এখন সময় এসেছে। বা আমরা প্রায় দশক পার হলাম, তো এই দশকের আপনি যদি আমাকে বলেন যে পরবর্তী পদক্ষেপটা কি, পরবর্তী পদক্ষেপ হলো আপনি এই সামগ্রিক বিষয়ের একটা মূল্যায়ন করেন যে বাংলাদেশ এটা থেকে কিভাবে লাভবান হয়েছে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে হয়তো লাভবান হয়েছে, কিন্তু অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হয়েছে এটা বুঝার ব্যাপার আছে। এবং কোথায় কোথায় আমাদের এইখানে প্রতিবন্ধকতাগুলো কি। মানে আপনার সাথে আমি কিছুদিন আগে আমার বন্ধুদের সাথে বাজি ধরেছি, কোনটা আগে হবে, ভারতের এই মাথা থেকে ও মাথায় রেল আগে যাবে নাকি ঢাকা থেকে কাঠমান্ডুতে রেল আগে যাবে, কোন রেলটা আগে চালু হবে? এটা তো খুব ইন্টারেস্টিং একটা আপনি মানে হিসাবের ব্যাপার, হ্যাঁ, গেম থিওরির ব্যাপার। আমরা এটাকে গেম থিওরিতে বলি, কোনটা এইটা নাড়লে ওইটা নাড়লে ওইটা আগে হবে না এইটা আগে হবে। একই রকমভাবে হয়তো নেপাল থেকে 50 মেগাওয়াট বিদ্যুৎ আসবে আগে, কিন্তু আমার গাড়িগুলো যেতে পারবে কিনা মংলা পোর্ট থেকে সোজাসুজি, এবং ওখান থেকে আবার মাল নিয়ে ফিরে আসতে পারবে কিনা নেপালের সাথে নাকি ভারতের সাথে, এইটা আমাদের বোঝার ব্যাপার রয়ে গেছে। দেখুন এটা এই এলাকাটা কেন গুরুত্বপূর্ণ আরও হয়েছিল, এই যেহেতু সার্ক নাই, যেহেতু আমাদের দক্ষিণ এশীয় সহযোগিতার কাঠামো বন্ধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা মনে করেছিলাম যে নেপাল এবং শ্রীলঙ্কা, পাকিস্তান তো গেলই, আফগানিস্তান নাই, শ্রীলঙ্কা তার মতো করে দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে যুক্ত হচ্ছে, সে বৈশ্বিক ঘুরছে, এবং ভারতের সাথে তারা একটা মুক্ত বাণিজ্য চুক্তি করে নিয়ে তারা চলে গেছে। তাদের আর অন্য কোনো আগ্রহ সেই অর্থে নাই, মলদ্বীপেরও সেই অর্থে নাই, তাদের মতো করে এখন নতুনভাবে সাজাচ্ছে ভারত চীন মিলিয়ে। তাহলে বাংলাদেশ হলো একটা দেশ, যেই বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় অনেক ক্ষেত্রে অন্য অনেক দেশের চেয়ে ভারত, বাংলাদেশ, নেপাল এবং ভুটানের এই এলাকাতে দক্ষিণ এশিয়াতে স্বার্থটা অনেক বেশি তুলনামূলকভাবে অন্য দেশগুলোতে। এবং সেই জন্যই আমরা উপ আঞ্চলিক সহযোগিতার কথা বলেছিলাম, যে চীন, ভুটান, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং ইন্ডিয়া, BBIN, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। কিন্তু সেই BBIN করার জন্য একটা বড় জায়গা ছিল কিন্তু অটোমোবাইল এগ্রিমেন্ট, আমাদের পরিবহন চলে, সেটা 3 জন মিলে আমরা করেছি, নেপাল, ভুটান সই করে নাই, কিন্তু এটাকেও তো কার্যকর করতে পারি নাই। দেখুন আমরা 3 দেশেরটা তো কার্যকর করতে পারি নাই, রাস্তাও দিতে পারি নাই, এটার সিগন্যালিং সিস্টেম দাঁড় করাতে পারি নাই, এটার আমি পরিবহনের কি ধরনের এই অনুমতি হবে সেটাও করতে পারি নাই, ড্রাইভারদের কি ধরনের যোগ্যতা থাকবে সেটাও বলতে পারি নাই চালকদের। সেহেতু এইটা একটা আমাদের বড় ধরনের ব্যত্যয়, যে আমরা যতখানি চিন্তা করতে পারি অতখানি আমরা কার্যকর করতে পারছি না, এবং এটাতে আমাদের ক্ষতিটাই বেশি হচ্ছে। আমরা যে ভবিষ্যতে সেপা করব, যে আলোচনা এখন টেবিলে আছে ভবিষ্যতের জন্য, সেখানে কি আমরা এই যে ছোট ছোট আপনি বলছেন যে অনেকটা অগোছানোভাবে অনেক কিছু সই করে ফেলেছে, সেগুলো কি আমাদের এই দর কষাকষির টুল হিসাবে কাজ করবে না? এই সমস্ত ক্ষেত্রে বিদেশে যেটা হয়, যখন এরকম মানে ফ্র্যাগমেন্টেড ওয়েতে, মানে আপনি বিচ্ছিন্নভাবে একাধিক বিভিন্ন চুক্তি স্মারক টারক থাকে, যখন এই সামগ্রিকতার একটা ছাতা তৈরি হয়, আমরা আমব্রেলা এগ্রিমেন্ট বলি ইংরেজিতে, আমব্রেলা এগ্রিমেন্ট, একটা ছাতা হয়, সেই ছাতার নিচে তখন ওগুলোকে নিয়ে আসা হয়। কিন্তু নিয়ে আসতে গেলে যেটা দেখতে হয় যে কোনোটা সাংঘর্ষিক হচ্ছে কিনা, এখানে সাংঘর্ষিক, এখনও এক জায়গায় আপনি বলেছেন যে শুল্কমুক্ত ঢুকতে দিবেন, আবার আরেক জায়গায় আপনি বলেছেন আপনার দায়িত্ব আছে কাউন্টার ভেলিং ট্যাক্স আমি এটা দিতে পারবো। তো এইগুলি তখন বুঝতে হবে যে এইটার থেকে সেই জায়গাটা নেগোসিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হলো বাংলাদেশ যোগ্যতা দক্ষতা নিয়ে এটার জন্য কতখানি প্রস্তুত, ভারতের তো যোগ্যতা দক্ষতা এই ক্ষেত্রে অনেক আছে, তো আমরা এই ক্ষেত্রে কতখানি প্রস্তুত। এইটা করার জন্য 5 বছর পরে যেটা হবে, আমরা কি সেই রকম নতুন কোনো মানুষকে আমরা তৈরি করছি কিনা, যাদের তৈরি করছি আবার তাদের আপনি কদিন পরে হয়তো স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবহন আপনি তাদের নতুন পদায়ন করে দিলেন,
তাকে আপনি দুর্যোগ ব্যবস্থাপনায় পাঠিয়ে দিলেন, শিখেছিল সে হলো বাণিজ্য নেগোসিয়েশন, পাঠিয়ে দিলেন ওই জায়গায়। তো এই ধরনের আমাদের মানে মাস্টার প্ল্যানটা আমাদের কাঠামোগত সমস্যা আছে, বুঝেছেন? মানে দেশের সুশাসন প্রশাসনকে ব্যবস্থাপনা করার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ যতখানি চিন্তা করেন তার সাথে সম্পূরক ওনারা ব্যবস্থা নিতে পারেন না, এবং সেইটা অনেক সময় দেশের ভিতরে সামগ্রিক পরিস্থিতির সাথে হয়ে দাঁড়ায়। দেখুন আমি সাধারণ উদাহরণ দিই। এই সমস্ত নেগোসিয়েশন যখন হয় পৃথিবীর কোনো দেশে, এইরকম বিশেষজ্ঞ সবার দেশের ভিতরে আমলার ভিতর থাকে না। তারা এটা দেশের ভিতরে বিরাজমান বিদ্যমান বিভিন্ন বিশেষজ্ঞকে ব্যবহার করে থিঙ্ক ট্যাঙ্কগুলো কাজে লাগে, তখন ব্যক্তি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাঠামোকে ব্যবহার করেন তারা। হ্যাঁ, ব্যক্তি খাতের বিভিন্ন উদ্যোক্তাদেরও ব্যবহার করেন। বাংলাদেশে সেই রকমের আগ্রহ বা সংযোগ এই মুহূর্তে সেই পরিবেশ বিরাজ করে বলে আমার মনে হয় না। আমরা আপনার গতকালকের যে সংবাদ সম্মেলন জিআই নিয়ে, সেখানেও আসলে এই আপনি যে কথাটা বললেন সেটারই একটা ধারণা গতকালকে পেয়েছে, সেটা নিয়েও কথা বলবো। এর পাশাপাশি বাংলাদেশের ঋণ বাস্তবতা নিয়ে কথা বলবো, তবে আরেকটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিটল টকটা নিউজ আর এক্সট্রা দেখছেন সহযোগিতা ক্যাম্পেইন স্কোয়ার কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আরেকটি বিরতি নিয়ে ফিরছি, আশা করি সঙ্গে থাকবেন। নিটল টাটা নিউজ আর এক্সট্রা সহযোগিতা ক্যাম্পেইন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। প্রশ্ন করেছিলাম যে ঋণ বাস্তবতা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখছি যে আমাদের বিদেশি এবং দেশীয় খাত থেকে নেওয়া ঋণ ক্রমাগত বেড়ে চলছে, এবং এখন অর্থনীতির যে অবস্থা, আরও ঋণ আমরা প্রত্যাশা করছি হয়তো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কিংবা বন্ধু রাষ্ট্রগুলোর কাছ থেকে। ঋণের পরিমাণ বাড়ছে এবং সুদ দিতে হচ্ছে সরকারকে। এই চ্যালেঞ্জ থেকে বাংলাদেশ বের হতে পারবে কবে নাগাদ? চ্যালেঞ্জ থেকে বের হতে হলে তো আপনাকে চ্যালেঞ্জ স্বীকার করতে হবে আগে। আপনি যদি চ্যালেঞ্জই স্বীকার না করেন, সমস্যায় যদি স্বীকার না করেন, তাহলে সমাধান করবেন কেমন করে? আজ থেকে 2 বছর আগে যখন আমি বলেছিলাম যে ঋণের ধাক্কা ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, 2024-এ বুঝবেন 26-এ যে এটা চরম অবস্থা সৃষ্টি করবে, তখন তো সরকারের বিভিন্ন অংশবিশেষ বলেছে এটা তো অতিরঞ্জন করা হচ্ছে, এরা সবসময় সমালোচনা করে ইত্যাদি ইত্যাদি বলে। এখন তো স্বীকার করতে হচ্ছে, কারণ বাজারের বাস্তবতা ওনাদের করেছে। কিন্তু এখনও যে পুরোটা স্বীকার করছেন না, দেখুন আপনি লক্ষ্য করে দেখেন নীতি নির্ধারকরা কি করছেন। ওনারা এই নির্বাচনের আগে বললেন ফেব্রুয়ারি মাসে সব ঠিক হয়ে যাবে। ওনারা বললেন যে আপনার টাকার পতন না, উল্টো হবে, রিজার্ভ বাড়তে থাকবে, মজুদ কিছুই তো হয়নি। তারপরে হ্যাঁ, নির্বাচনের পরে যে একটা শক্তি নিয়ে বেরোবে সেটা তো পারিনি আমরা, এবং তার ফলে ওই পরিস্থিতি আরও অবনমন হচ্ছে। তো এখন যদি এটাকে মোকাবেলা করার জন্য যদি সমন্বিত কৌশল না নেন, তাহলে তো এটা পরিস্থিতি আরও জটিল হবে। এটা আপনাকে আমি আজকের রাতে এখানে বসে বলে দিয়ে যেতে পারি। এটার জন্য খুব বড় অর্থনীতিবিদ হওয়ার প্রয়োজন করে। প্রশ্ন হচ্ছে যে সেই সমন্বিত পদক্ষেপটা কিরকম হতে হবে? আমাদের তো সামনে আরো ঋণ লাগবে, নীতি হবে। সেটা হলো যে বাংলাদেশ এখন একটা কাঠামোগত সমস্যার ভিতরে ঢুকেছে। এটা কোনো মৌসুমি সমস্যা না। এটা যে আগামী 3 মাসে কেটে যাবে, 3 মাসের একটা ঘটনা ঘটেছে, এবং যারা এখনো বারবার মানে তোতা পাখির মতো বলতে থাকে ইউক্রেন না হলে বোধহয় সোনার সংসারে আগুন জ্বলতো না, যদি কোভিডের ধাক্কা না হতো তার বুঝি হতো না। এগুলি সত্য হওয়ার পরেও সব দেশ এইরকম পর্যায়ে আসেনি। আফ্রিকারও অনেক দেশ এই পর্যায়ে আসেনি। আমার প্রতিবেশীরা তো নাই। এমনকি শ্রীলঙ্কা, যেটা আমার চেয়ে খারাপ অবস্থায় ছিল আজকে থেকে 24 মাস আগে, সে কোথায় এখন দেখেন, এই লক্ষ্য করে দেখেন তার কিভাবে মজুদ বাড়ছে, তার কিভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রিত হয়েছে। তো এইটার একটা বড় কারণ হলো যে প্রথমে আপনার সমস্যাটা স্বীকৃতি দিতে হবে। এবং দেখুন এখনও আমি শুনেছি আজ না কালকে আপনার আইএমএডি এবং আপনার ইআরডির পক্ষ থেকে যেই আপনার ঋণ দায় দেনা পরিশোধের যে টেকসই কৌশল বলা হচ্ছে, সেখানেও সেই রকমভাবে উদ্বেগ ওনারা দেখাচ্ছেন না। উদ্বেগ দেখানোটাও হয়তো রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যও না। এইটাও একটা বড় বিষয় আর কি। সেজন্য পেশাদার যারা আমলা আছে তারাও সেরকমভাবে সত্যের উপর দাঁড়িয়ে একটা নিষ্ঠার সাথে একটা কৌশলের কথা বলতে পারছেন না। ফলে কি হচ্ছে দেখেন,
আপনার বাস্তবতা হলো ডান দিকে, আর আপনি এমন একটা বাজেট তৈরি করলেন সেটা বাদিকে। অর্থাৎ তার যে প্রাক্কলনগুলো, সেই প্রাক্কলনের সাথে তার যে ভিত্তিভূমি, বেঞ্চমার্ক যেটাকে আমরা বলি, তার কোনো সমন্বয় নেই, বাস্তবতার সাথে মেলে না। সে যে প্রবৃদ্ধিটাকে দিল সেটাও বাস্তবতার সাথে মেলে না, এবং প্রকলিত যেই সংখ্যাটা এনে অনুমিতিটা দিল সেটাও অবাস্তব, অলৌকিক। এটা জাতীয় রাজস্ব বোর্ডের জন্য সত্য, ব্যক্তি খাতে আপনার বিনিয়োগের যে তথ্য সেটার জন্য সত্য, রপ্তানির যে প্রাক্কলন সেটার জন্য সত্য, রেমিটেন্সের জন্য সত্য। এবং কি হলো দেখেন, আপনার যে বাৎসরিক বাজেটটা আছে, যে প্রাক্কলনগুলো করেছেন, তার যে আপনার সাথে যে 3 বছর মেয়াদি মধ্যমেয়াদী যে কর্মসূচিতে আছে তার সাথে কোনো মিল নাই। কারণ এইটাকে ওটার সাথে মিলানোর জন্য যেই ধরনের অর্থশাস্ত্র বোঝা দরকার, এটা আপনি বলেছেন, আমি বলিনি, এটা আপনি বলেছেন। আমি আসলে আমি জানি না এই 2-3 মিনিট এটা বলা সম্ভবও না, কিন্তু তারপর দেশের মানুষ একটা এই হতাশা যেটা তৈরি হচ্ছে সেখান থেকে বের হওয়ার রাস্তা কি বুঝতে চায়। এটার জন্য বের হওয়ার জন্য একটি বাস্তবসম্মত 1 বছর না, অন্তত 3 বছরের একটা পরিকল্পনা দরকার, যদি না 5 বছরের পরিকল্পনা। 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা আসছে, এই বাজেটটাকে ওইটার অংশ হিসেবে একটা মধ্যমেয়াদী উত্তরণ ব্যবস্থার ভিতরে নিতে হতো, যেটাতে আপনি লক্ষ্যতে বলতেন যে আমি 3 বছরে আমার দায় দেনা পরিস্থিতিকে আমি এই অবস্থায় নিয়ে আসব, এবং এটার জন্য আমি এই ধরনের ঋণ নিব, এই ধরনের ঋণ নিব না, যেগুলি নিয়মগুলো ইতিমধ্যে আছে কিন্তু আমি করিনি। আমি সাশ্রয়ী ঋণ পাচ্ছি না, আমি উচ্চ মূল্যের ঋণ নিয়ে এসে আমি ওই ঋণকে শোধ করছি। এই মহাপরিকল্পনা একটা দরকার। এইবার দেখুন না, এইবারের যে বাজেট হয়েছে, এই বাজেটে আপনার বাস্তব হলো এই যে গত বছরও তাই, এই বছরও তাই, গত 3 বছর ধরে, এবং আপনার একটা পয়সা আপনার রাজস্ব উদ্বৃত্ত দিয়ে আপনি উন্নয়ন করেন। পুরো উন্নয়ন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি হলো আপনার ঋণের টাকায়, হয় এটা বিদেশ থেকে নিয়েছেন, নয় ব্যাংকের থেকে নিয়েছেন, নহলে এখন নতুন তরিকা হয়েছে ট্রেজারি বন্ড বিক্রি করে নিচ্ছেন। আগে জাতীয় সঞ্চয়পত্র ছিল, তার জায়গায় আপনি এখন ট্রেজারি বন্ড নিচ্ছেন, এবং অত্যন্ত উচ্চ মূল্যে আপনি এই টাকাটা নিচ্ছেন। এই টাকার পরিশোধ করার জন্য যে সক্ষমতা দরকার, সেই সক্ষমতা নেই। এবং তার সাথে কি যুক্ত হয়েছে, বেশ কিছু আপনি বিদেশি উৎস থেকে টাকা নেবেন এখন। তো আপনি যেগুলি নেবেন এগুলো অনেকগুলি হলো বাজেটীয় সমর্থন যদি পান, বিশ্বব্যাংকের থেকে বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে, এমনকি জাপানের থেকে, তাহলে এগুলি আপনি কিছু ব্যবহার করতে পারবেন। কিন্তু ওটার সাথে ওনারা কিছু সংস্কার কর্মসূচি দিবে, আপনি সংস্কারটা করবেন না, টাকাটা নেবেন। তারপরে এই এখন যেটা IMF-এর সাথেও হচ্ছে, আপনি প্রত্যেকবার একটা কিস্তি চালানোর জন্য করজোরে নতজানু হয়ে আপনাকে বলতে হয় আমার এইটাকে নামিয়ে দাও, আমার লক্ষ্যমাত্রাগুলোকে কমিয়ে দাও, আমি করে উঠতে পারলাম না। এইটাই হলো সবচেয়ে সমস্যা। শ্রীলঙ্কাতে এটা হয়নি। শ্রীলঙ্কা 51 মন হয়ে পুরা সংস্কার করেছে, পুরা দেশ জাতি তার সাথে দাঁড়িয়েছে, এবং তার সাথে এটাতে কোনো সমস্যা হয়নি। শ্রীলঙ্কার গভর্নরকে নিয়ে এসেছিলাম যে আমরা ঢাকাতে CPDর পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার আলোচনায়, উনি একটা কথা বলেছিলেন আমাকে, সেটা হলো যে যখন আপনি সংস্কার করবেন, আমি বলেছিলাম যে আমাদের বোধহয় আরও স্বায়ত্তশাসন দরকার, কেন্দ্রীয় ব্যাংককে আরও স্বাধীন করা দরকার। উনি বলেছিলেন আপনি যতই লিখে দেন না কেন স্বাধীন এবং স্বায়ত্তশাসন, লোকটা যদি মনের দিক থেকে স্বাধীন না হয়, তার যদি নিজের স্বায়ত্তশাসন না থাকে, সে কোনোদিনই স্বায়ত্তশাসন আপনাকে দিতে পারবে না। এখন আমার অর্থনৈতিক পরিচালনায় যারা আছেন, তারা একদিকে তাদের সক্ষমতার প্রশ্ন আপনি বলেছেন, আরেকদিকে আমি বলি তাদের স্বায়ত্তশাসন মানসিক মানে সেই অর্থে তাদের নাই। এবং সবচেয়ে খারাপটা কি জানেন, সেটা হলো ওনাদের সেটা পরিচালনা করার ক্ষেত্রে স্বায়ত্তশাসনে বা মনের স্বাধীনতার অভাবটা যে এইটার কারণে না যে রাজনৈতিক নেতৃবৃন্দ ওনাদের পরিচালনা করছেন, ওইটাও ঠিক না। অর্থাৎ এটাকে পুরা পরিস্থিতিটা একটা মানে অরাজক একটা অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিতরে চলে যাচ্ছে। আমি বারবার যেটা বলি, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যত না খারাপ ছিল, তার চেয়ে অনেক বেশি ব্যবস্থাপনার অভাব তাকে খারাপ করে দিল, সমন্বয়ের অভাব তাকে খারাপ করে দিল। খুবই সময় কম, ফলে থামাতেই হচ্ছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করছে থামাতে। আমরা গতকালকে আপনার যে সংবাদ সম্মেলন, তার প্রেক্ষিতে আজকে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য পেয়েছি, সেটা নিয়ে একটু শুনবো। তবে সর্বশেষ একটা বিরতি নিতে চাই। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরবো।
লিটল টাটা নিউজ এক্সট্রা সহযোগিতা ক্যাম্পেইন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। ডক্টর দেবব্রত ভট্টাচার্য, যেহেতু আপনি অতিথি, গতকালকে আপনার সিপিডির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন তাতে বলেছিলেন যে 2017 সালে আবেদন করা হয়েছিল, কিন্তু সুন্দরবনের মধু এখনও জিআই স্বীকৃতি পায়নি। এটা নিয়ে আজকে সরকারের যারা দায়িত্বশীল তাদের কাছে এটা নিউজ গিয়েছিল, তারা কি বলেছেন একটু শুনে নিই প্রথমে। একটা পণ্য হঠাৎ করে আপনি অ্যাপ্লিকেশন করলেন, আমি দায় সারা গোছের একটা করে এটা জিআই হিসেবে স্বীকৃতি দিতে পারে। আমাদের আইনগতভাবে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সমস্ত বিবেচনা করেই আমাদের জিআই হিসেবে স্বীকৃতি দেওয়া লাগে। ভারতেও কিন্তু সুন্দরবন আছে এ ব্যাপারে, এবং একই পণ্য যার যার জন্য খেলে এটাতে কোনো সমস্যা নেই। উনি বলছেন যে হঠাৎ করে একটা আবেদন করলে এটা হয় না, একটা প্রক্রিয়ার মধ্যে আছে, এবং আশাবাদ ব্যক্ত করছেন যে এই স্বীকৃতি পাওয়া সম্ভব। প্রথম কথা হলো যে উনি একটা উত্তর দিয়েছেন, আমি সেই জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। কারণ সরকারের অনেক সময় আমরা কর্মচারীরা এই সমস্ত বা কর্মকর্তারা এই সমস্ত বিষয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন না, সে কিন্তু উনি কথাটা বলেছেন, এটা আমি অভিনন্দন দিই ওনাকে। তবে হঠাৎ করে দেওয়া যায় না, 7 বছর তো আর হঠাৎ হয় না। ভারত এই আমাদের পরে আবেদন করে সে তার আইন অনুযায়ী স্বীকৃতি নিয়েছে 4 বছরের ভিতরে, এটা হলো। এবং ওনারা যে এটার জন্য কোনো প্রস্তুতি আছে সেটাও খুব পরিষ্কারভাবে বোঝা গেল না। আরেকটা যেটা উনি বলছেন সেটা হলো যে ভারতেও সুন্দরবন আছে, অবশ্যই এইটাই তো মানে অভিন্ন ভৌগোলিক নির্দেশকের জন্য আমি কালকে যেটা বলেছি, এটার জন্য আইনি কাঠামো লাগবে। আমার প্রত্যাশা ছিল যে এইবার সরকার প্রধান যখন গেলেন ভারতে, তখন এটা হয়তো এত এমওইউ হলো, এটাও একটা এমওইউ হতে পারত, স্মারক হতে পারত, যেহেতু আমাদের অনেক কিছু অভিন্ন আছে। অনেক, এটা তো এই পর্যন্ত মানে অন্তত 8টা পণ্য হয়েছে, যে পণ্যটা তাদেরও আমাদেরও, এটা বেনারসি শাড়ি বলেন, মসলিন বলেন, নকশিকাঁথা বলেন, রসগোল্লা বলেন, আম বলেন, এগুলি তো সবই হয়েছে, আরও হবে, এটি শেষ ঘটনা না। হ্যাঁ, তো সেহেতু আগামী দিনে এইটাতে একটা অভিন্ন চুক্তিতে আমাদের আসতে হবে, একটা রাজনৈতিক বোঝাপড়া লাগবে। শুধু রাজনৈতিক না, এটা আইনি বোঝাপড়ার একটা চুক্তি লাগবে কাগজে কলমে, এবং আন্তর্জাতিকভাবেও এটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য জায়গায় বিভিন্ন চুক্তিতে আমাদের অংশ নিতে হবে। এইটা করার প্রস্তুতিটা খুবই যুক্তি, আশা করি ওনাদের সেইটার দিকে ওনারা আগাবেন। জি, অনেক ধন্যবাদ। সর্বশেষ এই সংযোজনের জন্য আলোচনা অনেক কিছু নিয়ে হলো, আবারও ভবিষ্যতে নিশ্চয়ই দেখা হবে আপনার সঙ্গে। আপনি ভালো থাকবেন। জি দর্শক, লিটল টাটা নিউজ এক্সট্রা যেখানে শেষ করছি, সহযোগিতা ছিল ক্যাম্পেইন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। ভালো থাকবেন।